জাফর আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন তিনি আমাদের নেতা ছিলেন। পরবর্তীকালে আবার তার সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যখন আমরা বিরোধী দলে, তিনিও তখন এই সরকারের ছিলেন না, কিন্তু তাদের সমর্থন করছিলেন। জাতীয় পার্টির একজন অন্যতম নেতা হিসেবে সেই সময় তাকে জাতীয় পার্টির থেকে এরশাদের মডেল থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনের নামার ব্যাপারে আমার তার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল। মনে আছে আমি এখন রাতের অন্ধকারে কিভাবে ছদ্মবেশে গাই জাফরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম, এবং তখন থেকে তিনি আবার নতুন করে তার জনগণের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইয়ে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। বন্ধুগণ, এটা হচ্ছে অতীত। আজকে আমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ভবিষ্যৎ এসেছে, একটা সময় এসেছে। আমাদের মাঝে একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। আমরা অতীতের সমস্ত জঞ্জালগুলোকে দূরে ফেলে দিয়ে নতুন করে আমাদের দেশকে তৈরি করব, এবং সেটার এই সম্ভাবনা দেখিয়েছে আমাদেরকে আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা। অসম্ভবকে সম্ভব করেছে তারা। আমরা 15 বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি, এখানে আমরা সবাই আছি, আমরা সেই একই কারণে সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম যে ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের উপর চেপে বসেছে, তাকে সরিয়ে সত্যিকার একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করা, কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের বসবাসের জন্য যোগ্য সমাজ নির্মাণ করা। সেই লক্ষ্যে আমরা 15 বছর ধরে লড়াই করছি। এর মধ্যে আমাদের অনেক বন্ধু, অনেক সহকর্মী প্রাণ দিয়েছেন। আমাদের প্রায় 800 মতো নেতা কর্মী তারা গুম হয়ে গেছে। এর মধ্যে আমাদের এমপি ছিলেন ইলিয়াস আলী, সেলিম, পারভেজ সহ অনেক ছাত্র নেতা, যুব নেতা তারা ছিলেন। আমাদের প্রায় 2000-এর মতো নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 1,45,000 মামলা করা হয়েছে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে 15 বছরে। আমার মনে হয় বিএনপির একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে মামলা নেই, সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। এর মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আপনারা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা 31 দফা ব্যাপারে আমরা সবাই একমত হয়ে সেই 31 দফা বাস্তবায়িত করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম। 31 দফা কি ছিল? একটা সংস্কার, যে আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, পরিবর্তন চাই, এবং আমাদের মধ্যে যে যুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই 31 দফাকে বাস্তবায়িত করব। এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, আমরা একসাথে আন্দোলন করেছি। আপনারা সবাই জানেন সেই আন্দোলনে কিভাবে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের মনে থাকার কথা যে 7ই ডিসেম্বর 1923 সালে, আমাদের 22 সালে আমাদের নয়াপল্টন অফিসে যখন আমরা আক্রমণ করে পুলিশ, সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দলের নেতা মিরপুরের, তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, এবং পরে আমিও তখন গ্রেফতার হই। আমাদের পরে বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভাটাকে নিয়ে যান, সমাবেশকে নিয়ে যান গোলাপবাগে, মনে আছে আপনাদের? এই যে আপনার আন্দোলন, এই যে সংগ্রাম, এখানে হাজারো 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 নেতা কর্মী আমাদের এই যুগপৎ আন্দোলনে তারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। আমরা যেন এগুলো ভুলে না যাই। আমি কিছুক্ষণ আগে বাসায় আসার আগে আমি
সায়ন্ত আপনি সবাই থেকে চেনেন, টক শো করেন, একজন চিকিৎসক তাদের, তিনি আমার বাসায় এসে দেখা করেন। আমরা যেদিন আপনার রংপুরের ছাত্র সাইদের হত্যার প্রতিবাদে গায়েবী জানাজা দিয়েছিলাম বাইতুল মোকাররমে, সেই বাইতুল মোকাররমে গায়েবী জানাজায় আসতে গিয়ে সে গ্রেফতার হয়। সেদিন অসংখ্য নেতাকর্মী গ্রেফতার করা হয়। সায়ন্ত বলতে জেলে যাওয়ার পরে তারা একজন তাদের যে পরিবারের সদস্য তাদের সঙ্গে দেখা করতে পারেনি, বাসা থেকে কোনো ওষুধ আনতে পারেনি, কোনো খাবার আনতে পারেনি, এমনকি তাদেরকে যে পত্রিকা দেওয়া যে বিধান আছে আপনার ডিভিশন প্রাপ্ত কয়েদিদের, সেটা পর্যন্ত তাদেরকে পত্রিকা পড়তে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই গেছি। আমাদের শীর্ষ নেতা একজনও বাকি নেই যে বহুবার কারাগারে না গেছে। আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মিথ্যা মামলায় 6 বছর তিনি কারাগারে ছিলেন। আমাদের তারেক রহমান সাহেব নির্বাচিত আছেন, এরকম অসংখ্য অসংখ্য মামলা। সেইটাকে প্রেক্ষিতে, এই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করেছে, সেই সময় থেকে এই আন্দোলন ছাত্ররা তারা মোবিলাইজড হয়েছে এবং এটাকে জনগণের আমরা সমর্থন দিয়েছি, সহায়তা করেছি। একটা চূড়ান্ত আন্দোলনের পদ্ধতিতে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করবার জন্য তারা একটা অবস্থা তৈরি করেছে। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের যারা দোষর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। নতুন সরকার গঠন হচ্ছে, একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকার প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রফেসর ডক্টর ইউনূস আলী, আরো শ্রদ্ধেয় ব্যক্তিরা এর সদস্য হয়েছে। এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই প্রত্যেক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচনের কথার উপর খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্নটা এসেছে, সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে? সেটা অবশ্যই একটি নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোন বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক, তারা যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই, আরো দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা দেখতে চাই না যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে,